কন্নিচিওয়া। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ ৪৮তম পাঠের মধ্য দিয়ে জাপানি শেখার এই পাঠের সমাপ্তি ঘটবে। এই পাঠের মূল বাক্য হচ্ছে いろいろお世話になりました。 যাবতীয় সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ। আক্ষরিক অর্থ নানা রকম যত্ন ও সহযোগিতা আপনারা করেছেন। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। জাপানে 1 বছর মেয়াদী পড়াশোনা আন্না শেষ করেছে। আজ সে থাইল্যান্ডে ফিরে যাচ্ছে। তাকে বিদায় জানাতে সাকুরা এবং কেন্তা বিমানবন্দরে এসেছে। এবার তাহলে শুনে নেওয়া যাক ৪৮তম পাঠের কথোপকথন। 体に気をつけて。タイに着いたら連絡してね。はい。いろいろお世話になりました。ケンタさんとさくらさんもお元気で。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। কেন্তা আন্নাকে বলল 体に気をつけて。 নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো বা রাখবেন। 体 মানে শরীর, দেহ বা স্বাস্থ্য। に এই পার্টিকেল কর্মপদের পরে বসে। 気をつけて。 এটি হলো ক্রিয়ার তে রূপ, যার মূল ক্রিয়াটি হলো 気をつけます。 অর্থাৎ খেয়াল রাখা। কিয়োৎসুকেতে কথাটি দিয়ে নৈমিত্তিক অর্থাৎ অমার্জিত ভঙ্গির অনুরোধ প্রকাশ করা হচ্ছে, কারণ এখানে কুদাসাই বা প্লিজ কথাটি ব্যবহার করা হয়নি, তাই না? ঠিক তাই। 気をつけて。 খেয়াল রেখো বা রাখবেন, নিজের যত্ন নিও বা নেবেন ইত্যাদি অর্থে সতর্কতার অনুরোধ জানাতে আমরা পরিবারের লোকজনকেও এই কথাটি কিন্তু বলে থাকি, বিশেষ করে যখন তারা বাইরে যান। এবং যে বিষয়টি সম্পর্কে খেয়াল রাখতে হবে বা সতর্ক থাকতে হবে তারপরে নি পার্টিকেল ব্যবহার করা হয়, তাই না? ঠিক। ধরুন বলতে হবে গাড়ির ব্যাপারে সতর্ক থেকো। গাড়ি মানে হলো 車。 কাজেই জাপানিতে পুরো কথাটি হবে 車に気をつけて。 এরপর সাকুরা আন্নাকে বলল タイに着いたら連絡してね。 থাইল্যান্ডে পৌঁছে আমাদের সঙ্গে যোগাযোগ করো। タイ মানে হলো থাইল্যান্ড। এরপরে に পার্টিকেল দিয়ে গন্তব্যস্থল নির্দেশ করা হচ্ছে। 着いたら অর্থ হলো পৌঁছে গেলে, পৌঁছার পরে। এখানে 着きます。 বা পৌঁছা ক্রিয়াটির তা রূপ নেওয়া হয়েছে, যা হলো 着いた。 এবং এর সঙ্গে যুক্ত হয়েছে রা। শারমিন সান, ৩০তম পাঠে আপনি たら ক্রিয়া রূপের ব্যবহার শিখেছেন, মনে পড়ে কি? তারা অর্থাৎ ক্রিয়াপদে তা রূপের সঙ্গে রা যুক্ত করা হলে এটি শর্ত প্রকাশ করে, তাই না? হ্যাঁ, ৩০তম পাঠে শেখানো হয়েছিল 雨に濡れたら風邪をひくよ。 বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে যে। ওই পাঠে শর্ত হিসেবে কল্পিত পরিস্থিতি বোঝাতে তারা যুক্ত ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে タイに着いたら অর্থাৎ থাইল্যান্ডে পৌঁছলে এই অংশটি হলো শর্ত। তবে এবার কোনো কল্পিত পরিস্থিতি নয়। আন্নার যথারীতি থাইল্যান্ডে পৌঁছার কথা রয়েছে, তাই ভবিষ্যতে কোনো একটি বিষয় সম্পন্ন হয়ে গেলে তারপর করণীয় কি হবে তা উল্লেখ করতে গিয়ে আগের অংশে অর্থাৎ শর্তবোধক অংশে তারা ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। তাহলে থাইল্যান্ডে পৌঁছে আন্নাকে কোন কাজটি করার জন্য সাকুরা বলেছে? সে বলেছে 連絡して。 যোগাযোগ করো। এটি হলো 連絡します。 বা যোগাযোগ করা ক্রিয়ার তে রূপ। ঘনিষ্ঠ জনকে নৈমিত্তিক বা অমার্জিত ভঙ্গির অনুরোধ জানাতে শুধুমাত্র তে রূপ ব্যবহার করা হয়েছে এবং ね。 কথাটি ব্যবহার করা হয়েছে শ্রোতার সম্মতি আদায়ের জন্য। এই কথাটি মার্জিত ভাষায় বললে হতো 連絡してください。 অনুগ্রহ করে যোগাযোগ করবেন। উত্তরে আন্না বলল はい。 হ্যাঁ। いろいろお世話になりました。 যাবতীয় সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আক্ষরিক অর্থ আপনারা নানাভাবে আমার সমাদর বা সহযোগিতা করেছেন। এটাই আজকের মূল বাক্য। いろいろ মানে বিভিন্ন, যাবতীয়, নানা রকম, বিবিধ উপায় ইত্যাদি। お世話になりました。 কথাটির অর্থ সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। আক্ষরিক অর্থ আপনারা ভালোভাবে আমার যত্ন নিয়েছেন। জাপানে থাকাকালে আন্না বিভিন্নভাবে সাকুরা এবং অন্যান্যদের সাহায্য পেয়েছে, তাই সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। ケンタさんとさくらさんもお元気で。 কেন্তা এবং সাকুরা, আপনারাও নিজেদের দিকে খেয়াল রাখবেন, কেমন? ケンタさん এখানে সম্মানসূচক সান কথাটি সহ নাম বলা হচ্ছে। と অর্থ হলো এবং। এটি একটি সংযোজক অব্যয় যা দুটি বিশেষ্য পদকে সংযুক্ত করে।
এখানে এটি দিয়ে কেন্তা এবং সাকুরার নাম সংযুক্ত করা হয়েছে। さくらさん এখানেও সম্মানসূচক সান কথাটি সহ নাম বলা হচ্ছে। も অর্থ হলো ও, এখানে বোঝাচ্ছে আপনারাও, お元気で মানে ভালো থাকুন বা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কেন্তা এবং সাকুরার প্রতি সম্মান প্রকাশ করে এখানে সম্মানসূচক ও উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষণ পদ 元気 সুস্থ, নিরোগ, ভালো ইত্যাদি। ওগেঙ্কিদে কথাটি দীর্ঘ সময়ের জন্য বিদায় নেওয়ার সময় ব্যবহার করা হয়। তার মানে প্রতিদিন যাদের সঙ্গে দেখা হয় তাদের কাছ থেকে সাময়িক বিদায় নেওয়ার সময় ও গেঙ্কিদে বলা যাবে না। না, বলা যাবে না। এবার চলুন আবারও শুনে নেওয়া যাক 48তম পাঠের কথোপকথন। 体に気をつけて。タイに着いたら連絡してね。はい。いろいろお世話になりました。ケンタさんとさくらさんもお元気で。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই অংশে। এই সমাপনী পাঠে আশা করছি অধ্যাপক তোকুনাগা এমন কিছু মনে রাখার মতো বিষয় শেখাবেন যেগুলো আমাদের জাপানি ভাষায় আরো ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। চলুন টিচারের কাছ থেকে জেনে নিই। 私が教えましょう。 টিচার বললেন, গত 1 বছর ধরে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষার প্রাথমিক কথাবার্তা ও প্রয়োজনীয় ব্যাকরণ শিখে আসছেন। লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে কথাবার্তা বলার সময় আমরা হয় মার্জিত, না হলে নৈমিত্তিক বা অমার্জিত ভঙ্গি ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কোন ভঙ্গি বেছে নেওয়া দরকার তা নির্ভর করে বক্তা ও শ্রোতার মধ্যে বিদ্যমান সম্পর্কের উপর। আন্না তার ঊর্ধ্বতন লোকজন অথবা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সবসময় মার্জিত ভঙ্গি ব্যবহার করে, যেমন তার শিক্ষকবৃন্দ ডর্ম মাদার এবং সাকুরা, যেহেতু সাকুরা তার উপরের ক্লাসে পড়ে। আবার তার সহপাঠী রড্রিগোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে আন্না পরিচয়ের প্রথম দিকে দেশ অথবা মাস যুক্ত মার্জিত বাক্য ব্যবহার করত, কিন্তু পরে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলে আন্না নৈমিত্তিক ভঙ্গির জাপানি ব্যবহার করতে থাকে। ভাষা হলো যোগাযোগের মাধ্যম, তাই এমনকি ব্যাকরণ সঠিকভাবে জানলেও আপনি যদি পরিস্থিতি অনুযায়ী কারো সঙ্গে উপযুক্ত মার্জিত বা নৈমিত্তিক ভঙ্গি ব্যবহার করতে ব্যর্থ হন, তাহলে ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে। অন্যদিকে সামান্য কিছু ব্যাকরণগত ত্রুটি থাকলেও আপনার জাপানি কথাগুলো যদি পরিস্থিতির সঙ্গে মানানসইভাবে মার্জিত বা অমার্জিত হয়, তাহলে বন্ধুত্ব স্থাপনের জন্য আপনার আগ্রহ বৃথা যাবে না। তাই আমার অনুরোধ থাকবে, সুযোগ পেলেই জাপানিতে কথা বলার চেষ্টা করুন এবং বিভিন্ন পরিস্থিতি ও ভাষারীতির সঙ্গে পরিচিত হয়ে উঠুন। ভাষা আয়ত্ত করার এটাই হলো মূল চাবিকাঠি। আপনাদের সবার জন্য রইল আমার শুভকামনা। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। চলুন শুনে দেখি শেষ পাঠের ধন্যাত্মক শব্দগুলো কি কি। শুনে তো মনে হচ্ছে হাসির শব্দ, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। あはは কথাটি দিয়ে মুখ খুলে অট্টহাসি দেওয়ার ভঙ্গি বোঝায়। আচ্ছা, এবার আরেকটি শব্দ শোনা যাক। এটাও কি কোনো প্রকার হাসি বোঝানোর শব্দ? うふふ কথাটি দিয়ে বোঝায় মুখ ততটা না খুলে হাসার ভঙ্গি। সাধারণত মেয়েদের বা তরুণীদের চাপা হাসি এই কথাটি দিয়ে প্রায় বোঝানো হয়ে থাকে। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は সবাইকে সায়োনারা, বিদায়। আবার কখনো জাপানে এলে অবশ্যই দেখা হবে। তখন নিশ্চয়ই আমি অনেক ভালোভাবে জাপানি বলতে পারবো। উফুফু। শ্রোতা বন্ধু, আমাদের এই আসরের সর্বশেষ পাঠ মানে 48তম পাঠ আপনারা উপভোগ করেছেন তো? আর বন্ধুরা, গত একটি বছর ধরে সহজে জাপানি ভাষা অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনার এবং জাপানি শেখার প্রচেষ্টা চালানোর জন্য আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকুন। সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের পক্ষ থেকে সায়োনারা।